স্বাগত রাত ৯টার বাংলাদেশে। আপনাদের সাথে আছি জাহিদুল বাশার এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। বাসে আগুনে ১৩ মামলায় গ্রেপ্তার ৩৫, রিমান্ডে ২৬ জন। আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ। বন্যায় ভেসে এসেও বুড়িগঙ্গায় টিকতে পারছে না কোনো মাছ, মারা যাচ্ছে পানিতে অক্সিজেনের অভাব। ঢাকায় ফিফা প্রীতি ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। গোল করেছেন জীবন ও সুফিল। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। রাজধানীর বাসে আগুন ও ককটেল ফোটানোর ঘটনায় এ পর্যন্ত ৮ থানায় মামলা হয়েছে ১৩টি। এসব মামলায় গ্রেপ্তার ২৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। কারাগারে পাঠানো হয়েছে আরও ৯ জনকে। পুলিশ বলছে, বাসে আগুন দেওয়ার প্রতিটি ঘটনা পরিকল্পিত। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সবাই রাজনৈতিক দলের সক্রিয় কর্মী। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৫ ঘন্টার মধ্যে শাহবাগ, পল্টন, কমলাপুর, মতিঝিল সহ রাজধানীর ৭টি স্থানে মোট ১০টি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় বৃহস্পতিবার থেকেই সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শুরু হয়। এর মধ্যে পল্টন থানার ২ মামলায় আসামি করা হয়েছে ৬৮ জনকে। শাহবাগ থানায় ৭০ জনকে আসামি করে ২টি মামলা হয়েছে। বংশাল থানার মামলায় আসামি ৫৬ জন, ভাটারা থানার মামলায় ৯৪ জন ও কলাবাগান থানার মামলায় ৪৯ জনকে আসামি করা হয়েছে। যাদেরকে অ্যারেস্ট করেছি তাদের রাজনৈতিক পরিচয় আছে এবং তারা বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও আমাদের কাছে প্রমাণ আছে এবং আমরা এদেরকে অ্যারেস্ট করেছি। পরবর্তীতে এদের ব্যাপারে আরও খোঁজ খবর নিয়ে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমরা গ্রহণ করব। কয়েকজনকে আমরা ককটেল সহ হাতে নাতেও ধরেছি এবং তাদের মধ্যে অনেকে ভাড়াটিয়া সন্ত্রাসীও আছে। প্রতিটি বাসে আগুন দেওয়ার ঘটনা পরিকল্পিত বলছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রত্যেকেরই রাজনৈতিক পরিচয় রয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। গতকালের যে ঘটনাটা ঘটেছে এটা নিঃসন্দেহে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে এবং যখন এরা পরিকল্পনা করে নিশ্চিতভাবে এটা বোঝা যায় যে এটা কোনো একটা গ্রুপ সংঘবদ্ধভাবে এই কাজগুলো করেছে। আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি এবং আমরা অনেক দূর এই ব্যাপারে অগ্রসর হয়ে গেছি। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পরেই রাজধানীতে একাধিক বাসের সুপরিকল্পিতভাবে আগুন দেওয়ার প্রকৃত কারণ জানা যাবে বলছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাসে আগুন দেওয়ার নাশকতা প্রমাণ করেছে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সরে আসেনি। তাদের এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির দলীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ত্রাসের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটা বিএনপির পুরনো ঐতিহ্য। তারা কখনো জনগণের রায় পায়নি, তাই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কানাডার আদালতও তাদের সন্ত্রাসী বলে রায় দিয়েছে। এই অবস্থায় বিএনপি ইতিবাচক পথে ফিরে না আসলে আওয়ামী লীগ দাঁত ভাঙা জবাব দেবে বলেও জানান ওবায়দুল কাদের। নির্বাচনী এলাকার ৩টি স্থান সহ রাজধানী ঢাকার একাধিক স্থানে আগুন সন্ত্রাস চালানো হয়েছে। সেই পুরনো আগুন সন্ত্রাসের সংস্কৃতির পুনরাবৃত্তি এটা তারা আগে ঘটাতো, এখন তারা আন্দোলন ভিন্ন খাতে নিতে সরকারের এজেন্টরা বাস পুড়িয়ে বিএনপিকে দোষারোপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্সে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এরপর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা ১৮ ও সিরাজগঞ্জ ১ এর উপনির্বাচন বাতিলের দাবি জানান তিনি। এ সময় নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে ২ দিনের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন তিনি। বাস পোড়ানোর ঘটনায় বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি করেন মির্জা ফখরুল। তার অভিযোগ, সরকারের মদদে
বাসে আগুন দিয়ে বিএনপির ওপর দায় চাপানো হচ্ছে। এর আগেও এ ধরনের অপতৎপরতা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে দিয়ে নির্বাচন নিয়ে সিইসি হাস্যকর বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এই পুরো ঘটনাটা আমি মনে করি যে এগুলো আমরা সমর্থন করি না। আরেকটা হচ্ছে যে এটা সরকারের হাত এগুলোর পেছনে সবসময় থাকে, তারা এটাকে ম্যানিপুলেট করে। নারায়ণগঞ্জে বকেয়া বাড়ি ভাড়া আদায়ে মারধরে ভাড়াটিয়ার বাবার মৃত্যুতে মামলা হয়েছে। সদর মডেল থানায় মামলাটি করেন নিহত মেহেদি হাসানের স্ত্রী বিউটি বেগ। এরপর থেকেই বাড়িওয়ালা রানা মিয়া সহ 5 আসামি পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ। শহরের নলুয়াপাড়ার আমিন পেশায় কাঠমিস্ত্রি। নিজের বাড়িতে জায়গা কম, তাই স্ত্রীকে নিয়ে ভাড়াটিয়া হন রানা মিয়ার বাড়িতে। করোনার কারণে কাজ কমে গেছে, তাই ভাড়া বাকি পড়েছে 1500 টাকা। এ নিয়েই বৃহস্পতিবার বাধে বাকবিতণ্ডা। এক পর্যায়ে আমিন ও তার স্ত্রীকে মারধর করেন রানা ও তার লোকজনরা। এরপর দলবল নিয়ে টাকা আদায়ে যান তাদের দোকানে। সেখানে মারধর করা হয় আমিনের বাবা মেহেদি হাসানকে। পরে তার অবস্থা গুরুতর হলে পালিয়ে যায় রানা ও তার সঙ্গীরা। হাসপাতালে নিলে মেহেদিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মানুষের বিপদ হইতেই পারে, স্বাভাবিক। একদিন লেট জেন করবো, এই জিনিসটা হ্যাঁ ভিতরে যে নাই এটা তো কোনোই না। হেরা যে নামক এভাবে করলো, আক্রমণ করলো, এটা তো ঠিক না। আমরা কি হ্যাঁ ফাঁসি চাই। এই ঘটনায় শুক্রবার দুপুরে রানা সহ 5 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মেহেদির স্ত্রী। পরে ঘটনাস্থলে যায় পুলিশ। ফ্যামিলিকে ফাঁসি চাই। ওরা হচ্ছে খুনি আসামি, ওরা সারা বিশ্বে জানে ওরা খুনি, ওরা খুনি। আমার স্বামীর ধন পাবো না, আমার স্বামীর কেউ দিব। ঘটনার পর থেকে সারা রাত্রে আমরা চেষ্টা করেছি তাদেরকে ধরার জন্য। লাশ অলরেডি আজকে সকালে পোস্টমর্টম হয়ে গেছে। আমরা রিপোর্ট পেলেই বলতে পারবো সে কিভাবে বা কেন মারা গিয়েছেন। অভিযুক্ত বাড়িওয়ালা রানা মিয়া ও তার অনুসারীরা পলাতক। তাদের ধরতে অভিযানে আছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বুড়িগঙ্গায় মিলছে ফলি, ট্যাংরা, চাপিলা, বাইম, শিং মাছ। ভাটার সময় নদীর ধারে ভেসে আসছে রুই, কাতল, বোয়াল। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে কেরানীগঞ্জ এলাকায় এসব মাছ পাওয়া যাচ্ছে, তবে বেশিরভাগ মাছই মৃত ও দুর্বল হওয়ায় সহজে ধরা পড়ছে। গবেষকরা বলছেন, বন্যায় বিল ও পুকুর থেকে এ মাছ বুড়িগঙ্গায় আসতে পারে, তবে নদীর পানিতে অক্সিজেন কম থাকায় মারা যাচ্ছে মাছ। কেরানীগঞ্জের টাওয়ারঘাট এলাকায় মাছ ধরার ধুম। জাল ফেললেই মিলছে শিং, ফলি, ট্যাংরা, চাপিলা, বাইম, পুঁটি মাছ। কয়েকদিন ধরে সকাল সন্ধ্যা ভাটার সময় পাওয়া যাচ্ছে রুই, কাতল, বোয়াল মাছ, তবে বেশিরভাগই মৃতপ্রায়। কেউ আর খালি হাতে ফেললো না। রুই, কাতলা, বোয়াল, আলহামদুলিল্লাহ ভালো ভালো মাছ পাওয়া গেল। জাল দিয়া, কেউ আপনার ওই যে প্লাস্টিকের বোল দিয়া, প্লাস্টিকের জালি দিয়া, হাত দিয়া। একটা পাঙ্গাস মাছ ধরছে আপনার হাত দিয়া, উপরে উঠে গেছিল পাঙ্গাস মাছটা, ওই হাত দিয়ে এইভাবে তুইলা ধরা হয়েছে। মানুষের দেখা ছাড়া মাছগুলা পানির কারণে ছুটে আয় পড়ছে, এই কারণে আর কি এই নদীতে এইবার বড় বড় মাছ পাওয়া যায়। জীববিজ্ঞান বিশেষজ্ঞরা বলছেন, মাত্রাতিরিক্ত দূষণের কারণে বুড়িগঙ্গায় জলজ প্রাণী বা মাছ নেই বললে চলে। এই নদীতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ এতই কম যে জলজ কোনো প্রাণী বেঁচে থাকার কথা না। শিং মাছ থাকলেও তা প্রায় মরে ভেসে ওঠে। তবে এই বর্ষায় পানির মান কিছুটা ভালো ছিল, তখন এসব মাছ আশপাশের বিল, পুকুর থেকে নদীতে আসতে পারে। এই মাছগুলো তাদের যে প্রাচীন যে রীতি, তারা যে বিভিন্ন জলাভূমি থেকে, নদীর থেকে, এই যে বিল থেকে যে নদীতে আসতো, নদী থেকে আবার বিলে চলে যেত, এইটা কিন্তু তারা আবার খুঁজে পেয়েছে। বৃষ্টি থেমে গেল, শীত আসলো, আবার পানিতে এখন আবার ওই বিষাক্ততা বাড়ছে। আমরা নদীকে আমরা অবহেলা করছি, নদীকে আমরা মেরে ফেলছি। এই মাছগুলোও আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝরে পড়ছে। গবেষকেরা বলছেন, দূষণে আক্রান্ত বুড়িগঙ্গাকে অনেকে মৃত নদী বলেন, তবে দূষণ মুক্ত হলে বুড়িগঙ্গাও হতে পারে জলজ প্রাণের আশ্রয়স্থল। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 19 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 13 এবং নারী 6 জন। এই নিয়ে মোট প্রাণহানি হলো 6159 জনের। 115টি ল্যাবে 24 ঘন্টায় 13,539 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,767 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.05%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো
4,28,965 জনে। সুস্থ হয়েছেন আরও 1,519 জন। এই নিয়ে মোট সুস্থ 3,46,387 জন। করোনাকালে 500 হাইফ্লো ন্যাজল ক্যানোলা কিনতে চেয়েছিল সরকার। ঠিকাদারি প্রতিষ্ঠান মেডিকম সেগুলো বিক্রি করতে চেয়েছিল বেশি দামে, কিন্তু কম দামে দরপত্র জমা দেয়া প্রতিষ্ঠানকে ক্রয়াদেশ দেয়া হলে ঝামেলা বাধায় মেডিকম। শেষ পর্যন্ত একটিও হাইফ্লো ন্যাজল ক্যানোলা কেনা হয়নি। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি। করোনা জটিলতায় শ্বাসকষ্টের সমস্যায় ভোগা রোগীদের অতি প্রয়োজনীয় একটি চিকিৎসা সরঞ্জাম হাইফ্লো নজাল ক্যানোলা। এ যন্ত্র প্রস্তুতকারক নামী কোম্পানির একটি নিউজিল্যান্ডের ফিশার অ্যান্ড প্যাকেল। করোনা প্রাদুর্ভাব বেড়ে গেলে গত জুনে 500 হাইফ্লো নজাল ক্যানোলা কেনার উদ্যোগ নেয় কেন্দ্রীয় ঔষধাগার। দর প্রক্রিয়ায় অংশ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেডিকম প্রতিটি যন্ত্রের দাম চায় 13.5 লাখ টাকা করে। আর ঠিকাদারি প্রতিষ্ঠান মাইশারাও জেবি প্রস্তাব দেয় একই যন্ত্র 10 লাখ টাকায় সরবরাহের। প্রতিটির দর 9.5 লাখ টাকা নির্ধারণ করে তাদেরকে ক্রয়াদেশ দেয় সিএমএসডি। অভিযোগ উঠেছে ফিশার অ্যান্ড প্যাকেলের সাথে মিলে বাড়তি মুনাফা করতে চেয়েছিল মেডিকম, আর তাতে ব্যর্থ হয়েই অন্য কোনো প্রতিষ্ঠান যাতে ওই যন্ত্র আমদানি করতে না পারে সে উদ্যোগ নেয় মেডিকম। এখন ওনারা যদি যে কোনো কিছু করে করতে চায়, করে যদি হ্যাপি থাকে, আমার তো কিছু না। আমার যদি এখন যদি দায়িত্বও বলে যে ভাই আপনার 10 কোটি টাকার ব্যবসা দিন, আমি যাবো না। তবে কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক বলছেন বাড়তি মুনাফা চেষ্টার প্রমাণ তাদের কাছে আছে, আর এ কারণে মেডিকমকে কালো তালিকাভুক্তও করা হচ্ছে। আমাদের কাছে তো মেডিকমের কমপক্ষে 2টি চিঠি আছে, তাদের অফার লেটার আছে। তারা তো দরকার সূচিতে অংশগ্রহণ করেছেন অফার্ড প্রাইস সহ। এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুসন্ধান করে দেখুন যে আমরা সঠিক পথে আছি কিনা, বা এই ধরনের একটি আমদানিকারক বা সরবরাহকারক প্রতিষ্ঠান তারা ঠিকঠাক পথে আছে কিনা। জরুরি পরিস্থিতিতে সরকারকে জিম্মি করে মুনাফা করার সাজা কেবল কালো তালিকাভুক্ত করা যথেষ্ট নয় বলে মনে করেন দুর্নীতি গবেষকরা। মেডিকমের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদকাসক্ত কেউ ভর্তি হলে 4 থেকে 5 দিন রাখা হতো বিশেষ একটি কক্ষে। থাকতে না চাইলে শিকলে বেঁধে করা হতো লাঠিপেটা। আর এজন্য আছে 16 জনের একটি দল। এভাবেই বছরের পর বছর ভর্তি রেখে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর হলি লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে। এক ব্যবসায়ীকে চিকিৎসার নামে 3 বছর আটকে রেখে 12 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলাও হয়েছে। মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নাকি মৃত্যুকূপ? পুলিশ কর্মকর্তা আনিসুল করিম নিহতের পর এ প্রশ্ন যখন সবার মনে, আরেক নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে উঠেছে মারধর করে আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ। আর অভিযুক্ত প্রতিষ্ঠানটির নাম হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। রাজধানীর মালিবাগের এই কেন্দ্রে 2017 সালে অতিরিক্ত মদ্যপান থেকে নিরাময়ে ভর্তি হন এক ব্যবসায়ী। তিনি জানাচ্ছেন, ভর্তির পর থেকেই একটি বিশেষ কক্ষে আটকে রাখা হয় তাকে। পরিবারের সঙ্গে যোগাযোগের কথা বললে শেকলে বেঁধে চলতো নির্যাতন। আমাকে 4 দিন 4 রাত করে 8 বার বাঁধা হয়েছে প্রস্রাব পায়খানা বেডে। পানি চাইলে পানি এত দিত। আমার চিৎকারে হলি লাইফের ইট পর্যন্ত কাঁদছে। এক বাড়ি 7 বার করে মারছে, আপনার 35টা 40টা বাড়ি করে। 45 বেডের এই নিরাময় কেন্দ্রে 200-র বেশি রোগী রাখার তথ্য দিচ্ছেন তিনি। বলছেন 6 মাসের বেশি রাখার নিয়ম না থাকলেও সুস্থ হওয়ার পরও অতিরিক্ত মুনাফার জন্য অনেককে আটকে রাখা হতো জোর করে। এভাবেই তার কাছ থেকেও নেওয়া হয়েছে প্রায় 12 লাখ টাকা। পরে হাতিরঝিল থানায় জিডির পর আদালতে মামলা করেছেন তিনি। এই রিহ্যাবগুলি এই যে সমাজের বাইরে কি অপকর্ম করে যাচ্ছে এগুলি কেউ জানে না। মাদক দপ্তর ওই দপ্তরে এরা টাকা খেয়ে এরা এদেরকে সুযোগ বলে দিচ্ছে। সেখানে গিয়ে দেখা মেলে মামলার আসামি কেন্দ্রটির পরিচালক রিয়াজ উদ্দিনের সঙ্গে। শত চেষ্টায়ও এসব অভিযোগে মুখ খোলেননি তিনি। দরকার মনে করি না। এখন যদি আপনারা যদি আমাদের ব্যাপারে নেগেটিভ কিছু বলতে চান বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে নানা অভিযোগ আছে তাদের কাছে। এখন তালিকা করে সেসব প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নেওয়া হবে। প্রত্যেকটি কর্মকর্তাকে, এইবার না আমাকে,
প্রতি মাসে একটি করে মাদক নিয়ন্ত্রণ কেন্দ্র চেক করতেই হবে। ওই রকম চেক করে আমরা বের করি কোনটাতে কোনো অসামঞ্জস্য থাকলে এগুলো আমরা সঠিক করি। এদিকে অনুমোদন নিয়ে চিকিৎসার নামে নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা দাবি করছে ভুক্তভোগীরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 9 মাস পর আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন দারুণভাবে রাঙালো বাংলাদেশ। প্রীতি ম্যাচে নেপালকে হারিয়েছে 2-0 ব্যবধানে। লাল সবুজদের জয়ের নায়ক জীবন ও সুফিল। পুরো ম্যাচ জুড়ে চোখ জুড়ানো ফুটবল খেলেছে জামাল ভুঁইয়ার দল। ধারাবাহিকতা ধরে রেখে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও জয়ে চোখ জেমিডের শিশুদের। করোনায় দীর্ঘ বিরতির পর প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশের। প্রস্তুতির কমতি নিয়েই বঙ্গবন্ধু স্টেডিয়ামে নামে দুই দল। প্রত্যাবর্তন স্মরণীয় করে লাল সবুজের পতাকা সমুন্নত রাখার চ্যালেঞ্জ জামাল সাদ্দের। 4-2-3-1 ফরমেশনে আক্রমণাত্মক ফুটবলের ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিল জেমিডে। ফরওয়ার্ড সুমন রেজা আর গোলকিপার আনিসুর রহমান জিকোর অভিষেক লাল সবুজ রণক্ষেত্রের নতুন সংযোজন। শুরু থেকেই যেমন লড়াকু ফুটবল খেলে বাংলাদেশ, তাতে জামাল সাদ্দের ফিটনেসে কোনো ঘাটতি চোখে পড়েনি, বরং আগের চেয়েও শানিত মনে হয়েছে। ম্যাচের শুরু থেকে দাপুটে বাংলাদেশ 10ম মিনিটেই প্রথম গোলের দেখা পেয়ে যায়। সাদের ক্রস থেকে দারুণ এক ফিনিশিংয়ে বাংলাদেশকে লিড এনে দেন জীবন। লিড নিয়েই বিরতিতে যায় জামালরা, তবে স্কোরবোর্ড সবসময় বাস্তব চিত্র তুলে ধরে না। প্রথমার্ধে যে আধিপত্য নিয়ে খেলেছে বাংলাদেশ, তাতে গোল হতে পারত আরও। 23 মিনিটে তপু বর্মনের দুর্দান্ত হেড কিংবা 26 মিনিটে মানিক মোল্লার দর্শনীয় শট অল্পের জন্য জালের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে সতর্ক লাল সবুজ কোচ জেমিডে ফুটবলারদের ফিটনেস নিয়ে ঝুঁকি নিতে চাননি। জামাল, জীবন, মানিক আর সুমনকে উঠিয়ে নেন। জীবনের বদলি হিসেবে নেমে কোচের আস্থা রাখেন সুফিল। নেপালের ডিফেন্সকে কোনো সুযোগ না দিয়ে একক প্রচেষ্টায় পেয়ে যান জালের দেখা। এদিন লাল সবুজ রক্ষণে ভরসা দেন তপু বিশ্বনাথ। দারুণ জয়ে মধুর প্রতিশোধ নিল জামাল ভুঁইয়ার দল। মুখোমুখি শেষ 2 ম্যাচে নেপালের কাছে 2-0 গোলে হারে বাংলাদেশ। দুটি হারই আসে সাফ চ্যাম্পিয়নশিপে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘদিন পর ছুটির দিনে দর্শনার্থীর ঢল মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। সামাজিক দূরত্ব নিশ্চিত করা না গেলেও মাস্ক ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শিশু কিশোরদের মুক্ত আলোয় বেড়াতে আনতে পেরে এখন কিছুটা স্বস্তিতে অভিভাবকরাও। শিশু কিশোরদের এই উচ্ছ্বাসই বলে দেয় দীর্ঘদিন ঘরে বন্দি থাকার পর মুক্ত বাতাসের আনন্দ। বাঘ দেখছি, সিংহ দেখছি, আর হিপ্পো দেখছি, ভাল্লুক দেখছি, আর মাংকি দেখছি। টানা 7 মাস বন্ধ থাকার সময়ে নতুন প্রাণী জন্মেছে 118টি। নতুন অতিথিদের পাশাপাশি বানর, জিরাফ, হরিণ সব খাঁচার সামনে শিশু কিশোরদের ভিড়। সবচেয়ে বেশি ভিড় বাঘের খাঁচার সামনে। হেলে দুলে হেঁটে চলা বাঘেই যেন বেশি আকর্ষণ শিশুদের, সঙ্গে কিছুটা ভয়ও। সে যেভাবে হাঁটতেছিল তার স্টাইলে আমার কাছে অনেক ভয় লাগছে, যেভাবে মানে ভয়ঙ্কর। ভালো লাগছে, বান্দর দেখেছি, জিরাফ দেখেছি, আর হলো উট পাখি দেখেছি। দীর্ঘদিন পর শিশুদের খোলা জায়গায় বেড়াতে আনতে পেরে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন অভিভাবকরা। সিংহ দেখলাম, বাঘ দেখলাম। এমনি আগের থেকে বাঘের চেহারাগুলো খুব সুন্দর হয়েছে। আগে তো একবারে হ্যাংলা ছিল বাঘগুলো। ভালোই সময় কাটছে, আর হচ্ছে প্রোটেকশনস ভালোই, এখানে সবকিছু নিয়মটি মেনেই মানুষজন চলছে। দিনে 2000 দর্শনার্থীর নিয়ম শিথিল করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 186 একরের এই চিড়িয়াখানায় প্রতিদিন 5 থেকে 10,000 শরণার্থী যাচ্ছেন। তবে করোনার স্বাস্থ্যবিধি নিয়ে কঠোর অবস্থানে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। যখন ঢুকবে তখন তাকে থার্মাল স্ক্যানার দ্বারা আমরা পরীক্ষা করতেছি জ্বর আছে কিনা। এছাড়া রাত 9টার আয়োজন এ পর্যন্তই। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।